শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসছেন তখনই একনায়কতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের হাতে তুলে দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের মানুষকে জিম্মি করেছেন, দেশের অর্থনীতি এবং রাজনীতিকে জিম্মি করেছেন। যারা বিএনপির সমর্থক তাদের মনের ভিতর দিয়ে কি হয়ে গেছে, তারা তো মানে তারা এই পার্টিটা আদৌ চলবে কি চলবে না, এত বড় একটা পার্টি কিন্তু তার কোনো নেতা নেই। ডেইলি স্টারের মাহফুজা নামের কথা এবং প্রথম আলোর মতিউর রহমান ভাইয়ের কথা বলতেছি, এই দুইজনতে এত বড় চাটুকার, এত বড় মিথ্যাবাদী, সেটা আমি বুঝতে কষ্ট হতো যদি না শুনতাম, নিজের কানে না শুনতাম যে এর আগে বাংলাদেশে কোনো সংবাদপত্রে আগুন দেয়া হয় নাই। -2 আর -4 বলেন, রাজনীতি থেকে কাউকে মাইনাস করা যায় না। লাখ লাখ মানুষের সমাবেশ করার চেষ্টা করা হচ্ছে, এর মধ্যে পুরো ঢাকা অনেকটা অচল হয়ে পড়েছে বিএনপি কর্মীদের সমাগমে। যতটা উজ্জীবনা নিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য তিনি ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, চৌধুরী সাহেবকে শুভেচ্ছা। কিছুদিন আগেও আমরা কিন্তু দোদুল্যমান ছিলাম, মানে উই আর ভ্যাসিলেটিং বিটুইন হোপস অ্যান্ড ডিসপেয়ার। কারণ তখন উনি তো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন, আপনি যেমন বললেন, যে ওনার ফেরাটা ওনার হাতে নেই। তো সেখানে আমরা অনেকটাই করেছিলাম যে ওনার ফেরাটা তো অনেক আগেই আবশ্যক ছিল। আপনার 2024-এর 5ই আগস্টে সরকার পরিবর্তিত হয় এবং আগে যেটা বলা হতো এবং যেটা আমরা জানতাম যে আগের যে সরকার ছিল সেই সরকারের কারণেই তিনি দেশে ফিরতে পারেনি, কিন্তু সেই সরকারটা তো অনেক আগেই চলে গেছে। তো এরপরে আপনি চিন্তা করে দেখেন, কিছুদিন আগে যে স্ট্যাটাসটা উনি দিয়েছেন, যারা বিএনপির সমর্থক তাদের মনের ভিতর দিয়ে কি হয়ে গেছে, তারা তো মানে তারা এই পার্টিটা আদৌ চলবে কি চলবে না, এত বড় একটা পার্টি কিন্তু তার কোনো নেতা নেই, তার নেত্রী অসুস্থ, তার ডিফ্যাক্টো যে প্রধান তিনি নির্বাসিত, তিনি লন্ডনে 17 বছর ধরে সেখানে কাজে। সেখানে এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা তো আপনার আপলিফটেড হলো আর কি, লিফটেড হলো। তো এটা বিএনপির যারা সমর্থক তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার, দেশের জন্য একটা স্বস্তির ব্যাপার। কারণ বিএনপির মতো একটা বড় দল, যেটা হলো বাংলাদেশের দুটো বড় দলের একটা বড় দল, একটা দল এখন নির্বাসিত, সেটা সে দলের কোনো অস্তিত্ব নেই এখন এই মুহূর্তে। আর সেখানে যদি বিএনপি ও নেতৃত্বহীন হয়ে যায় তাহলে সেখানে তো দেশের মানুষের জন্য এটা একটা হতাশার কারণ। সেই হতাশাটা দূর হলো। যদিও অনেক সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়তো অতীত ভবিষ্যতে হবে, কিন্তু আমরা বাঙালিরা ক্ষমাশীল, আমরা ক্ষমাশীল জনগণ, আমরা হয়তো ক্ষমার চোখেই এই যে তিনি যে এতদিন আসেননি এবং তিনি যে দেশে আসেনি নেই সে দেশকে কিভাবে নেতৃত্ব দেবেন, এই যে একটা প্রশ্ন আমাদের ভিতরে থেকে যায়, যে প্রশ্নটা হয়তো ভবিষ্যতে এটা আনা হবে। সে বিএনপির যারা অপোনেন্টস, বিরোধী যে সমস্ত পার্টিগুলো আছে যারা ইলেকশন করছে, তারা এগুলো অবশ্যই তাদের নির্বাচনের প্রচারণা আনবে। কিন্তু এই যে আজকে যে উনি দেশে ফিরছেন, ওনাকে সম্বর্ধনার যে ব্যবস্থা করা হয়েছে, এটা মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে বিএনপি আবার রিভাইভড হলো। তার আগমন এর সাথে সাথেই বিএনপিটা রিভাইভড হলো এবং সম্ভবত বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান হয়তো প্রাইম মিনিস্টার হবেন। আমি তো আর দেখতে পাচ্ছি না অন্য কাউকে যে অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে, তিনি হয়তো প্রাইম মিনিস্টার হবেন। এখন প্রাইম মিনিস্টার হয়ে তিনি দেশটাকে কিভাবে চালাবেন, কারণ তারেক রহমানের যে অতীত রাজনীতি, সেই রাজনীতির অনেক সমালোচনা আছে। আমরা যদি একটু বিরতি দিয়ে মানে আপনার কাছে আসি, আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এই আলোচনায় ফিরি, সেটি হলো যে এর আগে অর্থাৎ যখনই তারেক রহমান বলছিলেন তার স্ট্যাটাস যেটির কথা আপনি উল্লেখ করেছেন, তারপরেই এক ধরনের প্রচারণা তৈরি করা হয়েছিল যে -4 ফর্মুলা, আপনার মনে হয় শব্দটা শুনেছেন নিশ্চয়ই, -4 ফর্মুলা, যে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে এবং অভিযোগের তীর ছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, যে এই উপদেষ্টারা চাচ্ছেন না
খালেদা জিয়া কিংবা তারেক রহমান তারা বাংলাদেশের রাজনীতিতে আর থাকুক, সাস্টেন করুক, সেটি বাংলাদেশ সরকার চাচ্ছে না, এমন একটি অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে টানা হয়েছিল। তারেক রহমানের এই ফেরার মধ্য দিয়ে অন্তত তারা দোষমুক্ত হলেন কিনা সেটি একটু আপনার কাছে শুনে নিই, যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও দোষমুক্ত হলেন কিনা। দোষমুক্ত তখনই হবেন যখন হয়তো বিএনপি ক্ষমতায় যাবে। এই সমস্ত না মানে সরকার যে ওনাদের তো চেষ্টা দায়িত্ব করছে, নেই যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে যাওয়ার দায়িত্ব তো আর ওনাদের না। যদি জনগণ সমালোচনা ভোট থাকবে, দেন, বুঝলেন। এই যে 111 এর যে গভর্নমেন্ট ছিল, তারা যে -2 করার কথা বলেছে, সেই সমালোচনা তো এখনো চলে। হ্যাঁ, কাজে এটা যে একেবারে একেবারে হয়ে যাবে তা না। আমি যেটা বলছি সেটা হলো যে এগুলো ক্ষমার চোখে দেখবে আর কি। দেখেন, সেই 111 এর সরকারও তো আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তাদেরকে তো এমন কিছু করেনি যে সেই -2 কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জেলে পড়া হয়েছে, কোনো তেমন কিছু তো আমরা দেখতে পাইনি। যে একটা ট্রানজিশন হয়ে গেছে, কিন্তু সমালোচনা হয়েছে। আর এই যে -2 আর -4 বলেন, রাজনীতি থেকে কাউকে মাইনাস করা যায় না। মাইনাস হয়তো হয়ে যায়, তাদের রাজনীতির ভুলের কারণে মাইনাস হয়ে যায়। যেমন ধরেন, মুসলিম লীগের মতো একটা শক্তিশালী পার্টি মানে 25 বছরের মধ্যে সেটা মাইনাস হয়ে গেল, মানে এই ভূখণ্ড থেকে মাইনাস হয়ে গেল। কাজে জোর করে কাউকে মাইনাস করা যায় না। এই যে এই চেষ্টাটা করা, এটা অত্যন্ত ভুল। সে যে কোনো এবং গভর্নমেন্ট। এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যিনি তারেক রহমানকে বাইরে রাখার চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে অনুভূতির জায়গা থেকে একটু জানতে চাওয়া আর কি আপনার কাছে, যে সেটি কল্পনা কিংবা ভাবতে পারছেন কিনা যে তার অনুভূতিটা এখন কেমন হচ্ছে। যাকে আপনি 17 বছর বাইরে রাখলেন, তিনি রাজার ভেসে দেশে ফিরছেন, আপনি অন্য একটা দেশে পলাতক জীবনযাপন করছেন, এখন পর্যন্ত চেহারাটা দেখাতে পারেননি। তাহলে ওনার অনুভূতিটা আসলে কেমন হতে পারে এই সময়টাতে? না, ওনার অনুভূতি আমি কিভাবে বলবো? তো আমি বলতে পারি যে আমি যদি ওই ইসে থাকতাম, ওইসে থাকতাম, আমি একজন রাজনীতিবিদ, আমি একটা দেশের প্রাইম মিনিস্টার ছিলাম, অনেকদিন ধরে প্রাইম মিনিস্টার ছিলাম। আজ আমি কেউ না সেই দেশের, আমি বাইরে একটা দেশে আছি। আর আমার যে অপোনেন্ট, হ্যাঁ, যাকে আমি মানে জেল পর্যন্ত দিয়েছি, তার তো যাবজ্জীবন জেলও হয়েছিল, তাই না? তিনি আজ বীরের বেশে দেশে ফিরছেন। তিনি নিশ্চয়ই দেখবেন তাকে যে অভ্যর্থনা দেওয়া হবে, সেটা আমি তো আশা করি যে বিশাল একটা অভ্যর্থনার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, কাজে এটা যে তার জন্য খুব সুখকর তা তো নিশ্চয় না। কিন্তু এগুলো তো আসলে এগুলো এই আমাদের এখানে আলোচনা করা, এটা এর চেয়ে বরং আমি যেটা বলি যে আপনি এই যে বিএনপি যে ক্ষমতায় যাচ্ছে এবং তারেক রহমান যে প্রাইম মিনিস্টার হচ্ছে, মানে আপনি ধরে নিচ্ছেন এটা মানে কনফার্ম আপনার কাছে? না, এটা 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 অনেকটা কনফার্মলি বলা যায়, যদি ইলেকশনটা কোনো কারচুপি না হয় বা মারামারি ধরাধরি না হয়, তাহলে আমি আশা করবো যে বিএনপি ক্ষমতা যাবে। ওকে, আমরা আপনার কাছে আরেকবার একটু ফিরি, তাহলে একটু যদি করিম কোনো চৌধুরীর কাছ থেকে। ষড়যন্ত্র থাকে, যদি কোনো ষড়যন্ত্র থাকে এবং সেটা যদি মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি অন্য কেউ ক্ষমতা আসে, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু আসলে ইলেকশন যদি হয়, কোন রকম একটা ইলেকশন হলেও বিএনপি ক্ষমতা আসবে। এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা কি আবার অতীতে ফিরে যাব? মানে বাংলাদেশটা ধরেন এই যে 54 বছর পরে আমরা যে রাজনীতিটা দেখতে পাচ্ছি, আমরা দেখি যে এক গভর্নমেন্ট চলে যায়, আর এক গভর্নমেন্ট আসে এবং প্রতিহিংসার একটা রাজনীতি আমরা দেখতে পাই। আমরা ক্ষমতায় গেলে সেই ক্ষমতার ছাড়তে চাই না। আমরা কি এইটা ধরে রাখবো? এখানে আমি বলবো যে তারেক রহমান যদি প্রাইম মিনিস্টার হয়, তার হাতে কিন্তু বিরাট একটা সুযোগ হবে। মানে দেশের একটা বরেণ্য নেতা, একটা স্টেটসম্যান হওয়ার তার একটা সুযোগ হবে এবার। যে অতীতের রাজনীতি ভুললে আমরা গণতন্ত্র যেটা বুঝি, আর উনি 17 বছর গ্রেট ব্রিটেনে ছিলেন, গ্রেট ব্রিটেনের গণতন্ত্র তো উনি সচক্ষে দেখেছেন অনেকবার, সেখানকার ইলেকশন উনি অনেকবার দেখেছেন, সেখানকার ট্রান্সফার অফ পাওয়ার তিনি অনেকবার দেখেছেন। হ্যাঁ, এবং আমি আশা করবো যে সেটা দেখে দেখে উনি শিখেছেন। হ্যাঁ, এবং সেইভাবে যদি বাংলাদেশের পলিটিক্সটা উনি হ্যান্ডেল করতে পারেন, যে ইলেকশন এরপরে যে ইলেকশন হবে, সেই ইলেকশনটা সত্যিকার অর্থে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনে যে ক্ষমতা যাবে তাকে ক্ষমতা সহজভাবে ছেড়ে দিতে হবে। আমরা আসবো তারেক রহমানের প্রসঙ্গে থাকবো, এরপরে আপনার কাছে আসবো। ভুল করেছে, সেই ভুলগুলোর জন্য পুনরাবৃত্তি না হয়। মানে আপনি কোন ইলেকশনটার কথা বলছেন? এই 2026 এর কথা বলছেন না 2031 এর কথা বলছেন? জি, আমি ভবিষ্যতের কথা বলছি, 2031 এর কথা বলছেন। ওকে, আমরা আসবো, আমরা তারেক রহমানের প্রসঙ্গে থাকবো, আপনার কাছে আসবো। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, যেটি অনেকটা প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলীও বলছেন, যে যদি
অন্য কোন রকম বড় ধরনের ষড়যন্ত্র না হয়, বিএনপি হয়তো সামনে ক্ষমতায় যেতে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, এটি ধারণা করে নেওয়া যাচ্ছে। আমরা এখন পর্যন্ত ধারণায় থাকছি। আপনি তারেক রহমানকে ছাত্র অবস্থায় কিছুটা হলেও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, ছাত্র রাজনীতির কারণে হোক। আমরা আপনার কাছে জানতে চাই, তখন তারেক রহমানকে দেশনায়ক বলা হতো, এখনো দেশনায়ক বলা হয়। দেশনায়ক থেকে তারেক রহমানের এখন রাষ্ট্রনায়ক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, আমরা পরবর্তীতে তার কাছ থেকে আবারও শুনবো যে তারেক রহমান একটা বড় সুযোগ পাচ্ছেন, কিন্তু এই সুযোগটা কাজে লাগানোর জন্য সক্ষমতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা কিংবা উদারতা, সেগুলো তিনি এই 17 বছরে কতটা অর্জন করেছেন? তার কথা, তার কাজ, অন্যান্য বিশ্লেষণ থেকে আপনার কাছে কি মনে হয় 17 বছর আগের যে তারেক রহমানকে দেখেছিলেন, এখন 17 বছর পর যে তারেক রহমানকে দূর থেকে দেখেছেন, তিনি কতটা এই আশাবাদের জায়গাগুলো পূরণ করতে পারবেন? ধন্যবাদ। মনির মোস্তফা আলী, প্রফেসর মনির মোস্তফা আলী যে কথাগুলো বলেছেন, এর পরে আমার সম্ভবত আর বেশি কিছু অ্যাড করার আমার কারণ নেই। কেননা বিএনপি গত 16-17 বছর আন্দোলনের মাটি ছিল। বিএনপির নেতৃত্বাধীন বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন বাংলাদেশে, সেটা বাংলাদেশের সমগ্র জনগণ সবসময় স্মরণ রাখবে। যখন বাকশালীয় একদলীয় বাকশাল থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, তখন সাধারণ মানুষের কথা বলার সুযোগ হয় রাজনীতিতে। পরবর্তীতে শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসছেন, তখনই একনায়কতন্ত্র এবং দেশকে, দেশের সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের হাতে তুলে দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের মানুষকে জিম্মি করেছেন, দেশের অর্থনীতি এবং রাজনীতিকে জিম্মি করেছেন। যার ফলে একটা বৃহত্তর রাজনৈতিক দল হওয়ার পরেও 75 সালে যেরকম মানুষ কবর দেওয়ার জন্য মানুষকে এই দাফন করার মতো লোক ছিল না তৎকালীন রাষ্ট্রপ্রধানকে, ঠিক 2024 সালে সামরিক বাহিনীর এবং একটি বিদেশি শক্তির সহযোগিতায় দেশ ত্যাগ করে জীবন বাঁচালেও এই দলটির আজ অস্তিত্ব বাংলাদেশে নাই। দলটির নাম ধরে পরিচয় দেওয়ার মতো কোনো লোক বাংলাদেশে নাই। কোটি কোটি টাকা খরচ করে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিয়ে কিছু লোককে যখনই মিছিল মিটিং কিছু করা হয় বা কিছু বিবৃতি দেওয়া হয় কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবীকে দিয়ে, সেটা জনগণ ধিক্কার জানায়। সেটা আপনি দেখেছেন জনগণ কিভাবে ধিক্কার জানিয়েছে। এই শুধু একটু কথা বলে নেই, আমি আশা করব প্রফেসর মনির মোস্তফা আলীও জয়েন করবেন। সেক্ষেত্রে আমার কাছে ডেইলি স্টারের মাহফুজা নামের কথা এবং প্রথম আলোর মতিউর রহমান ভাইয়ের কথা বলতেছি, এই দুইজনতে এত বড় চাটুকার, এত বড় মিথ্যাবাদী, সেটা আমি বুঝতে কষ্ট হতো যদি না শুনতাম, নিজের কানে না শুনতাম যে এর আগে বাংলাদেশে কোনো সংবাদপত্রে আগুন দেয়া হয় নাই। মাহফুজ সাহেবকে ডাইরেক্ট জিজ্ঞাসা করার সুযোগ হবে কিনা জানি না, যদি কখনো বাংলাদেশে যায়। আমার খুব কষ্ট হয় তাকে ডেইলি স্টারের মতো একটা প্রতিষ্ঠিত পত্রিকার এডিটর হিসাবে সম্বোধন করতেও। তিনি দিনকাল যখন পোড়াইয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, সংগ্রামে যখন এই বয়োবৃদ্ধ সম্পাদককে তার সন্ত্রাসীরা গিয়ে তার অফিসে মারধর করে তাকে বের করে দেওয়া হয়, পত্রিকার অফিস ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়, আমার দেশ পত্রিকার অফিস থেকে কিভাবে একটা অসুস্থ সম্পাদককে মারধর করে সন্ত্রাসীরা, সাদা পোশাকের পুলিশেরা, বিদেশি এজেন্টরা ধরে নিয়ে আসলো, সেই কথাগুলো ভুলে গেছে। এর অর্থ এই না যে এই দুইটা পত্রিকার অফিসে আগুন দেয়াকে আমি সমর্থন করছি, তবে দুইজন প্রতিষ্ঠিত সম্পাদকের মুখে যখন মিথ্যা এবং একটা বিদেশি রাষ্ট্রের বাণী শুনতে পাই, বিদেশি রাষ্ট্রের সমর্থন, তাদের যে ন্যারেটিভ সেটাকে সমর্থন করে, সত্যি তাদেরকে ধিক্কার জানায়। আগের ঘটনাগুলোর সাথে একটা পার্থক্য কিন্তু আছে। আগের আগুনটা কিংবা এই আটক, গ্রেপ্তার, সেগুলো হয়েছিল একটা সরকারের মদদে, সরকারের যে বাহিনী আছে তারা গিয়ে করেছিল। কিন্তু আপনি মানে কোনো মবের মাধ্যমে সেটি হয়নি, সেটি ইন্টেনশনালি হয়েছে। অর্থাৎ আপনার ক্ষতি আমি করতে চাই, আপনাকে আমি অ্যারেস্ট করতে চাই, আপনার উপর হামলা করতে চাই, সেটি হয়েছে। সেখানে সরকার ছিল, জুয়েল ভাই, আমি এগ্রি করছি, সেখানে সরকার নেতৃত্ব দিয়েছে, সরকার কন্ট্রোল, এইবার প্রথম আলো ডেলিস্টের উপর হামলা কারা নেতৃত্ব দিয়েছে? আপনি যখন সেটাকে মব বলছেন, আপনার সরকারের পুলিশের সাথে তখন ছাত্রলীগের নেতারা গিয়েছিল না সংগ্রাম অফিসে? তখন ছাত্রলীগ এবং যুবলীগের নেতারা গিয়েছিল না আমার দেশের পত্রিকায়?
কিন্তু তো আপনি এখন যারা যখন দিয়েছে একটাকে ম বলবেন, তাদের একটা আরেকটাকে পরিচয় বলবেন ছিল, সরকার করিম নিয়ে। চৌধুরী তাদের তো একটা বরঞ্চ পরিচয় ছিল, জুয়েল ভাই, পরিচয় একটা ছিল। জিনিস আমাদের স্বীকার করতে হবে, ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে জনগণের যে যে মানে তাদের যে প্রতিশোধ স্পৃহা, সেটাতে সরকার ইন্টিম গভর্নমেন্টের কোনো হাত ছিল না, এবং যেটা জনগণ তাদের কার্যক্রমের ভিত্তি করে তাদের যে সরকারের মানে বিদেশি সরকারের প্রতি সমর্থন এবং সংবাদকে বিভিন্নভাবে তারা যে প্রকাশ করেছে, এমনকি এমনকি জুলাইয়ের এই আন্দোলনকেও তারা বলেছিল মব। যখন দেশটা অন্যদের হাতে উঠে গেছে তখন এই দুটো পত্রিকায়, আমি এই দুটো পত্রিকার আচ্ছা, মানে করিম ভাই, তর্কের জন্য আপনার কাছে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন করব তর্কের জন্য আপনার কাছে। সেটি হলো, এই জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের কোন গণমাধ্যমটি, প্রথম আলো, ডেইলি স্টারকে আপনি দোষ দিচ্ছেন কিংবা তাদের উপর অভিযোগ দিতে যাচ্ছেন, কোন গণমাধ্যমটি বলেছিল যে ছাত্ররা যে আন্দোলন করছে এটি ন্যায্য আন্দোলন কিংবা তাদের পক্ষে ছিল, কোনটি? এক। দুই নম্বর প্রশ্ন হলো, যারা হামলা চালিয়েছে, পরিচয়টা তো আপনিও দিতে পারছেন না, আমিও দিতে পারছি না, যারা হামলা চালিয়েছে তাদের চেহারাগুলো যদি দেখেন, তাদের একজন মানুষও ডেইলি স্টার পড়ে এমনটা আপনার কাছে মনে হয়েছে কিনা, এই দুটো প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। এই শেষের প্রশ্ন দিয়ে আগে দেখুন, একটা দেশে যখন বিক্ষোভ, বিদ্রোহ এবং একটা জিনিস যখন জনমত গড়ে ওঠে, আমি যারা জনমত গড়ে তুলি তারা ফ্রন্ট লাইনে থাকি না, ফ্রন্ট লাইনে থাকে যারা আবেগাপ্লুত হয়ে যায়, তারাই কিন্তু ঘটনাগুলো ঘটায়, যার ফলে আপনার উত্তরটা সেখানে জড়িত আছে। হ্যাঁ, আর কোন পত্রিকায় যখন আপনি দেখেছেন যে 72 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে কয়টা পত্রিকা ছিল? সমস্ত পত্রিকা এবং মিডিয়াগুলোকে শাটডাউন করা হয়েছিল, মানুষকে গলা চেপে ধরা হয়েছিল, তাদের বাক রুদ্ধ করা হয়েছিল। ঠিক একই অবস্থাও শেখ হাসিনার সময়ে কিছু করেছিল। আমরা যারা দেশের বাইরে ছিলাম তারাই শুধুমাত্র বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে আমরা কিছু প্রতিবাদ করতে সাহস পেয়েছি। তাও সেই কারণে দেশে 12 বছর ধরে যেতে পারি নাই। আমার মতো হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যায় নাই, তারা ভয়ে। আমি কথায় ফিরে আসছি এখন তারেক রহমানের কথায়। দেখুন, তারেক রহমানকে ছাত্র অবস্থায় যেমন দেখেছি আন্দোলনকালে, আপনাকে আমি আগেই বলেছি আমি ছাত্রদল করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অতএব আমার কথায় যদি কোনো এক পেশে থাকে ক্ষমা করবেন, আমি সেটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে তারেক রহমানের যখন হাওয়া ভবন পর্যন্ত যাওয়া হয়, তখনকার তারেক রহমান তার ছাত্র জীবনের তারেক রহমান সে ভিন্ন ছিল আমার দৃষ্টিতে। এরপরে তারেক রহমান যখন দেশের বাইরে চলে যান, দেশান্তর হয়ে যান, তখনকার তারেক রহমান বহির্বিশ্বের রাজনীতি এবং দূর থেকে বাংলাদেশের রাজনীতি দেখছেন, উপমহাদেশের রাজনীতি দেখছেন, and his maturity now in a level that he is in the highest level of maturity to make the political decision that his father created, the nationalism, Bangladesh Nationalist Party. ট্রু ন্যাশনালিজম তার ভিতরে আছে। প্রশ্ন হতে পারে, এতটা ট্রু রাজনীতি, ট্রু ন্যাশনালিজম থাকার পরেও কেন এই দলটি গত 17 বছর উপযুক্তভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে? এর উত্তর আপনার এই অনুষ্ঠানে বারবার দিয়েছি। এর উত্তরটা ছিল বিএনপির মাঝে, বিএনপির সত্যিকারের নেতৃত্ব খালেদা জিয়া যখন অসুস্থ, কারাবন্দী, এবং তারেক জিয়া যখন দেশের বাইরে, তার একমাত্র ছোট ভাই যখন মারা যায়, তখন এই দলটিকে নিয়ে দলের বিভিন্ন নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ, তারা তামাশা শুরু করে। তারা একটি বিদেশি রাষ্ট্রের এজেন্ট হিসেবে কাজ করে, যার ফলে সত্যিকারের আন্দোলন না গড়ে তারা চেয়েছিল তারেক জিয়া যাতে দেশে ফিরতে না পারে, খালেদা জিয়া যাতে জেল থেকে বাইরে হতে না পারে, এবং এই দলটাকে তারা ক্ষমতাকে ব্যবহার করে, এই দলটার টাইটেলকে ব্যবহার করে তারা তাদের আখের গোছানোর ব্যস্ত ছিল। আমি আপনার কাছে আজকেও বলবো, অনেকবার বলেছি এই অনুষ্ঠানে এবং আরেকটা টিভি চ্যানেলে, যে বিএনপির শীর্ষস্থানীয় 300 জন নেতৃবৃন্দের যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসায়িক হিসাবপত্র এবং তাদের সবকিছু অর্থনৈতিক লেনদেন দেখেন, তাহলে দেখতে পারবেন এ তো 17 বছরে কেন আন্দোলন সফল হয়নি, কেন তারেক জিয়াকে দেশের বাইরে থাকতে হয়েছে এবং খালেদা জিয়াকে জেলে বন্দী থাকতে হয়েছে।